আপনি আগে রাজনীতি করতেন নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্নার সাথে। তারপরে সেটি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে অন্তর্বর্তী সরকারেরও নির্বাচন সংস্কার কমিশনের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আপনি সদস্য হয়েছিলেন। আপনি রাজনীতি বিশ্লেষক হিসাবেই মানুষ আপনাকে বেশি চেনে। সেখান থেকে আসলে কিভাবে আপনি তারেক রহমানের নজরে আসলেন? যদি বলি যে এরকম গুরুত্বপূর্ণ তার উপদেষ্টা হলেন এবং আরো ২ টো মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন। কিভাবে আসলে এই যাত্রা উপদেষ্টা হওয়ার যাত্রাটা কিভাবে হলো? ধন্যবাদ আপনাকে। আজ তাহলে একটু ব্যাকগ্রাউন্ড বলার সুযোগ হলো। জনাব তারেক রহমানের সাথে আমার যোগাযোগ কয়েক বছর আগে থেকেই। এটা খুবই ইনফর্মালি ছিল। আমি যখন থেকে রাজনীতি বিশ্লেষণ করি, আমি যখন আমার নিজের ইউটিউব চ্যানেল শুরু করি, তখন শুরুর দিকে কখনো কখনো তিনি তার দলের কাউকে দিয়ে আমার যা যা করছি সেটার ব্যাপারে তার উৎসাহ এবং আগ্রহের কথা জানাতেন। পরে একটা পর্যায়ে তার সাথে আমার সরাসরি যোগাযোগ শুরু হয়, তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, তার সাথে আমার দীর্ঘ জুম মিটিং হয়েছিল। তিনি তার প্রতি আমার আগ্রহ, একটু বলে ফেলি কথাগুলো যেহেতু আসলো, এটা সম্ভবত 2023 সালের শুরুতে তার সাথে আমার খুব দীর্ঘ একটা জুম মিটিং হয়। খুবই দীর্ঘ। হুম। তখন অনেক আলাপ হতে হতে একটা পর্যায়ে আমরা প্রত্যেকটা তখন শেখ হাসিনা ক্ষমতায়, এবং অনেকে মনে করছে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত, আর কেউ কেউ 2071 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এসব বলছিল। সে সময়গুলোতে তিনি, আমি খুব সারপ্রাইজড হয়ে দেখি যে তিনি প্রত্যেকটা মিনিস্ট্রি নিয়ে তার নিজস্ব পরিকল্পনা আছে। আজকে যেমন উনি অনেকগুলো আইডিয়ার কথা আমরা শুনি, উনি কোন মন্ত্রণালয়ে কি করতে চান, আমি দেখি যে সেগুলো তখনই তার এই কাজগুলো করার আছে। তো আমার সেই প্রথম তার প্রতি খুবই আগ্রহ তৈরি হওয়া, এবং পরবর্তীতে মাঝে মাঝেই কখনো কখনো তিনি আমার সাথে যোগাযোগ করেছেন, ফোন করেছেন, ওর সাথে জুম মিটিং হয়েছে আমার পার্সোনালি। উনি বিভিন্ন ক্ষেত্রে উনি আমার মতামত জানতে চাইতেন, এবং আমার মতামত দেওয়ার জন্য তিনি আমাকে সবসময় এনকারেজ করেছেন যদি আমি কোনো কিছুতে কোনো প্রয়োজন বোধ করি, এবং যে ডেমোক্রেসির যে লড়াই, সেই লড়াইটা আমরা যাতে একসাথে করতে পারি সে ধরনের আলাপ, এভাবেই যোগাযোগটা ছিল। পরবর্তীতে দেশে আসার পর তার সাথে আমার খুব অল্প সময়ের মধ্যেই তিনি আমাকে ডাকেন, দেখা হয়, বসে আমরা দীর্ঘ সময় কথাবার্তা বলি। এবং তখনও তার দিক থেকে এই ধরনের একটা ইঙ্গিত ছিল, আমরা যদি কাজ করতে চাই, সেটা এক ধরনের চিন্তা তার মধ্যে ছিল যে একসাথে কাজ করা যাইতে পারে যদি আমরা, তার দল যদি সরকার গঠন করতে পারে। এবং ফাইনালি নির্বাচনের পর সেটা হলো, এবং কথা বলতে বলতে একটা সময় আসলে এই ডিসিশনটা হয়। তো আমরা পরিচয়টা লম্বা সময়েরই ছিল আসলে, হুম। কিন্তু এটা হয়তো অতটা প্রকাশিত ছিল না, সেই কারণে অনেকের কাছে হয়তো আচ্ছা, একটু সারপ্রাইজিং আচ্ছা। মনে হয় তার যে মানে হঠাৎ করে আপনার এটা কাছে কিভাবে সারপ্রাইজিং হলো। ছিল না। মানে এই পদটা গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়াটা আপনার কাছে সারপ্রাইজিং ছিল না। খুব সারপ্রাইজিং ছিল না, কারণ হচ্ছে এই ধরনের কিছু কথা আমাদের আগেও হুম, হয়েছে। জি। আগেও হয়েছে। যদি দল ক্ষমতায় আসে তাহলে আমরা একসাথে কাজ করব, এই ধরনের কিছু বার্তা, কিছু এই যে আপনি কথা তার বলছিলেন দিক যে থেকে কিছু ছিল। পরামর্শ নেওয়া বা আপনাকে এনকারেজ করা পরামর্শ দেবার জন্য। ধরেন আমরা তারেক রহমান যখন ফিরলেন তারপর থেকে তাকে আমরা খুব মানে অনেকেই বলছেন তিনি একজন পরিবর্তিত মানুষ। তাকে খুব সাধারণভাবে তিনি চলাফেরা করছেন। খুব বিনয়ী একজন মানুষ, স্বল্পভাষী এভাবে তাকে দেখা যাচ্ছে। তিনি কিছু, কিছু বিষয়ে নজর কাড়ছেন। মানে খুব ছোট, ছোট বিষয়। সকালবেলা ৯ টার সময় অফিসে ঢুকছেন, শনিবারে অফিস করছেন, সরকারি গাড়ি নিচ্ছেন না। এই যে ছোট, ছোট, ছোট বিষয়গুলোতে মানে এই বিষয়গুলোতে কি আপনি বা আপনারা পরামর্শ দিচ্ছেন? মানে কোনো উপদেশ পরামর্শের জায়গা না, আছে? না, এগুলো একেবারেই না। ইনফ্যাক্ট এই ধরনের, মানে আমরা অনেকে বলছি যে হুম, তার অনেক পরিবর্তন হয়েছে ইত্যাদি ইত্যাদি, মানে পরিবর্তন হয়েছে বলতে তার আগের কোন একটা জায়গার সাথে কেউ তুলনা করছেন। হুম, আমি ঠিক নিশ্চিত নই 2001-06 সময় বা তারও আগে তিনি যখন লাইমলাইটে ছিলেন সে সময় পরিস্থিতি কেমন ছিল, আমাদের যথেষ্ট পরিমাণ ডেটা হাতে নেই আমরা উনি কিভাবে কি করতেন। কিন্তু আমি তার সাথে যখন থেকে আমার যোগাযোগ হয়েছে, আমি তখন থেকেই দেখেছি উনি আসলে একেবারেই ভিন্নভাবে চিন্তা করেন এমন একজন মানুষ। মানে আমাদের অনেকের তুলনায়, মানে আমাদের অনেকের যে পারসেপশন তার সম্পর্কে তৈরি করা হয়েছে, আমাদের একটা কথা মনে রাখতে হবে শারমিন, পলিটিক্সে তো প্রচুর ন্যারেটিভ তৈরি হয়, প্রচুর পারসেপশন তৈরি হয়। পলিটিক্স কিন্তু সবসময় ফ্যাক্টের না, হুম। পলিটিক্স অনেক সময় পারসেপশনেরও। তো আমি প্রথম বৈঠকের পর থেকেই আমি দেখেছি যে তিনি আসলে অনেকের তুলনায় ভিন্নভাবে চিন্তা করেন। সেজন্য উনি এখন যা যা করছেন, এগুলো যে এখন কেউ কেউ তাকে বলছেন এটা করতে হবে ওটা করতে হবে, ব্যাপারগুলো এইরকম না, এগুলো আচ্ছা। তারই পরিকল্পনার অংশই হবে। কারণ হুম, এই যে, যেমন ধরুন উনি এখন, আমি একটা উদাহরণ দিই, উনি এখন যে বলছেন যে আমি দায়িত্বে আসছি ক্ষমতায় না, এটা তো আমি 3 বছর আগে যখন ওনার সাথে প্রথম সিটিং হয়েছে তখন আমার এটা মনে হয়েছিল। তিনি খুব জোর দিয়ে বলছিলেন যে আমাদের যে প্রবণতা আছে যে আমরা ক্ষমতায় যাব, এই প্রবণতাটাই ভুল। তো যে মানুষটা মনে করেন এটা ক্ষমতায় যাব না, এটা আমি দায়িত্বে যাব, সেই মানুষটা যা যা করছেন এখন আপনি এবার মেলাতে পারবেন। হুম। ক্ষমতায় গেলেই আপনার মধ্যে এক ধরনের ক্ষমতা
দেখানোর প্রবণতা থাকে, সেটা ওনার অনেক আগে থেকেই ছিল না। আমি অন্তত যতদিন থেকে তার সাথে সরাসরি ভাবে যোগাযোগে আছি, আমি ততক্ষণ থেকে এই ব্যাপারগুলো দেখি আর কি। তারপরেও প্রচলিত মানে তিনি বলেছেন হ্যাঁ আমরা শুনেছি দায়িত্বে যাবার কথা কিন্তু তারপরেও প্রচলিত হচ্ছে ক্ষমতায় বসেছেন, ক্ষমতায় কারা আছেন এটা আগে থেকেই আর কি, নতুন না। তো এই যে ক্ষমতায় আছেন, ক্ষমতার মধ্যে এখন আপনারা ক্ষমতার গরমটা অনুভব করেন, মানে ক্ষমতার গরম কথাটাও কিন্তু খুব প্রচলিত, এই গরমটা অনুভব খুব করেন? প্রচলিত। হ্যাঁ। আমি একেবারেই করি না, বরং আমি মনে হয় আগের চেয়ে ঠান্ডা হয়ে গেছে। মানে আমি কেন বলছি কথাটা, আমি অন্তত এটা চাই না কেউ আমার সম্পর্কে পারসেপশন করুক। আমি খোলাখুলি আপনার সাথে খোলাখুলি কথা হচ্ছে। আমি অনেক সময় মানে মানুষের সাথে খুব বেশি ফোনে রেসপন্ড না করা, খুব বেশি কথা না বলার প্রবণতা ছিল। আমি ইদানিং মানুষের কল তুলনামূলকভাবে আরো বেশি রেসপন্ড করি, তুলনামূলকভাবে বেশি কথা বলার চেষ্টা করি, অন্তত মানুষের মধ্যে যাতে এই বোধটা না হয়। হুম। এই দায়িত্বটা যাওয়া, আমি যে দায়িত্বে গেছি এটা যাওয়ার পর, এবং ঘটনাচক্র এটা যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কে মানুষের নানান রকম পারসেপশন থাকে। প্রধানমন্ত্রীর একজন ছোট হলেও একজন উপদেষ্টা। তো সেটা যখন হয়েছে আমার মধ্যে এই বোধটা বরং উল্টো এসছে যে আমি আদতে এমন একটা জায়গায় গেছি, আমাকে আরো বেশি ঠান্ডা হয়ে যেতে হবে। হুম। আমার মধ্যে যাতে এরকম কিছু না হয়, এটা খালি বাহ্যিক ভাবে না, আমি ভেতর থেকে অন্তত সেটা বোধ করছি। তো সেই কারণেই আমি মনে করি আমার মধ্যে অন্তত না, তবে আমি এটা অস্বীকার করবো না, আমাদের দেশে এই প্রবণতা আছে, এবং কারো কারো মধ্যে এই প্রবণতা থাকা অস্বাভাবিক না, আমাদের যেটা হয়। আমার মধ্যে অন্তত না, আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেখছেন। তবে আমি এটাকে একটা খুব বড় সাইন মনে করি যে দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ওই ধরনের দাপট, ওই ধরনের গরম আসে না, না আসে। সেটা যদি মন্ত্রী পরিষদ বা আর কারোর মধ্যে আসার সম্ভাবনাও থাকে, কিছুটা লক্ষণও যদি থাকে, সেটা কমে যাবে। কারণ প্রধানমন্ত্রী যেটা চান আদতে আসলে সেটাই শেষ পর্যন্ত ট্রিকল ডাউন করে। হুম। তো এটা পাল্টে যাবে জি। বলে আমি মনে করি। আপনি মানে ক্ষমতার আশেপাশে অনেক চাটুকার তৈরি হয়। আপনি কি তাদের এখন দেখা পেয়েছেন? মানে সবসময় আগেও ছিল, এখনো তৈরি হয়েছে নিশ্চয়ই। আপনি তাদের দেখা পান? খুব বেশি পাইনি, কিছুটা পেয়েছি। কিছুটা পেয়েছি কারণ এই চাটুকারের সাথে আমি ডিমান্ড সাপ্লাই তত্ত্ব আছে বলে মনে করি। সেখানেই সাপ্লাই থাকে যেখানে ডিমান্ড থাকে। তো হুম। যিনি চাটুকারিতা পছন্দ করেন তার পাশে চাটুকার বেশি গিয়ে জুড়ে যাওয়ার, যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমার দিক থেকে ডিমান্ড নেই চাটুকারিতার, আমার কাছে এসে কেউ এটা এটা বলবে আমি খুব খুশি হয়ে যাব, যেহেতু এই ডিমান্ড আমার কাছে নেই, so আমার কাছে সাপ্লাই অতটা নেই। আচ্ছা। তারপর এই দেশের একটা প্রবণতা আছে, সেই প্রবণতা হিসেবে যখন আসে, আস্তে আস্তে আমার আচরণে বুঝে যায় আমি সেই মানুষ নই যার কাছে আসলে এগুলো করতে হবে। জি। সে কারণে আমি আসলে খুব দেখি। আচ্ছা।